হ্যালো এভরিওয়ান, আমি লিজা। আজকের ব্লগটা সম্পূর্ণ বালাসর ভ্রমণ নিয়ে। বালাসরে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমি আর মা সকাল 10টায় বেরিয়ে গেছি। আমরা অটো বুক করেছিলাম। পার্থ আর ভাই আগের দিন চলে গেছে, ওদের সাথে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে গিয়েই দেখা হবে। বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যেতে 30 কিলোমিটার রাস্তা। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার এই রাস্তাটা যেন স্বর্গের দ্বার ছাড়া আর কিছুই বলা যায় না। মন ভোলানো, পাগল করা এই দৃশ্য। স্নিগ্ধ শান্ত এই প্রকৃতি দেখতে দেখতে আমরা ঈশ্বরের দেশে পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে টুরিস্ট পার্টি থেকে সমস্ত কিছু কার পার্কিং এখানেই করা হয়। আমরা সমস্ত কিছু ব্যাগপত্র অটোর মধ্যে রেখে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যাওয়ার রাস্তায় হাঁটা দিয়েছি। পার্থ আর ভাই এখানেই চলে এসেছে। কি অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এই পাহাড় দেখতে। এখানে রাস্তার দুই ধারে প্রচুর দোকান ছিল। অনেক রকমের অনেক কিছু দোকান ছিল। আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতে পৌঁছে গেছি পুরো মন্দিরের সামনে। এখানে কোনো রকম মন্দিরে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না। জুতো রাখার জন্য পার হেড 5 টাকা করে লাগে। এখানে মন্দিরের টোটাল সিঁড়ি হচ্ছে 380টার মতো। আমরা বাবাকে স্মরণ করে সিঁড়ি দিয়ে উঠতে চলেছি বাবাকে দর্শন করার জন্য। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুধারেই প্রচুর বসার জায়গা আছে। তাপর যুগে জরাসন্ধ এই স্থানে মহাদেবের পুজো করত। মগধ রাজা ছিলেন জরাসন্ধ। সে তার গুরুর আদেশে পঞ্চলিঙ্গ স্থাপন করেন এবং পুজো করেন। কলিযুগের নীলগিরির কৃষ্ণচন্দ্র মহারাজ আজ থেকে প্রায় 400 বছর আগে স্বপ্নদেশ হয়েছিলেন। এই স্বপ্নাদেশের পরে ঠাকুরের আবির্ভাব হয় এবং তারপর থেকেই ভক্তরা আসেন এবং দর্শন করেন। কিন্তু ঝর্ণার জল অনবরত মহাদেবকে স্নান করানোর মাধ্যমে ছুঁয়ে যায়, তাই কেউ দেখতে পায় না। আর এই জন্যই 5টি লিঙ্গকে স্পর্শ করে অনুভব করে থাকেন সবাই। তবে এখানে শ্রাবণ মাস থেকে বর্ষার কারণে 2-3 মাস বন্ধ থাকে। মাঘী পূর্ণিমার সময় 9 দিন ধরে এখানে ধুমধাম করে পুজো ও মহাযজ্ঞ পালন করা হয়। আমরা মহাদেবকে ডাকতে ডাকতে পুরো উপরে পৌঁছে গিয়েছি। প্রথমেই গেছে পার্থ দর্শন করতে বাবাকে। ওখানে একজন গাইড করার জন্য বসেছিলেন, যিনি সবাইকে গাইড করছিলেন যে কিভাবে কোন পা ফেলে ওই জায়গাটার মধ্যে যেতে হবে। তো ওর পরেই আমি চলে গেছি। সত্যি জলের মধ্যে থেকে বাবার পুরো পঞ্চলিঙ্গ স্পর্শ করে জলটা এত ঠান্ডা ছিল, কি যে ভালো লাগছিল, মানে মনে একটা অদ্ভুত শান্তি লাগলো। তারপরে গেছে ভাই, মা। দর্শন করে আমরা প্রদীপ জ্বালিয়ে তারপরে পার্থ আরেকটু উপরে নিয়ে উঠেছিল আমাদের ওই যে জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছেন ওই মন্দিরটায় যাওয়ার জন্য। কিন্তু আশপাশ থেকে এত জন্তুর ডাক আসছিল, তাই জন্য আর যাইনি। এক শান্তি স্নিগ্ধ পরিবেশে ঠাকুরের দেবস্থানে এতক্ষণের ক্লান্তি যেন কেটে গেল আমাদের। সকাল থেকে মন্দির পুরো 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পর থেকে এখানে জন্তু জানোয়ার সব চলে আসে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম রাজার রাজবাড়ি দেখতে বলে। প্রাসাদের পাশেই এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত। এখানে ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। বাইরে একটা সুন্দর ফোয়ারা ছিল। আর এই হচ্ছে রাজার রাজবাড়ি। নীলগিরি পাহাড়ের নিচে রাজা কৃষ্ণচন্দ্র মাদ্রাজের প্রাসাদ। প্রাসাদের ডান দিকেই রয়েছে নাট্যশালা, যেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি হলেই রাজরানীরা এই বিল্ডিং থেকেই দেখতেন। সত্যি একসময় এখানে কি জমজমাটটাই না ছিল। আর এখন কালের ধারায় বিলীন হয়ে যাচ্ছে এমন লতাপাতায়। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আজ থেকে প্রায় 600 বছর পূর্বে এই মন্দিরের নাম ছিল গোপীনাথ জিউ মন্দির। তারপর মাধবেন্দ্র প্রভুপাদ এই মন্দির দর্শনে আসেন। তিনি এই গোপীনাথকে দর্শন করে এবং গোপীনাথকে নিবেদিত ক্ষীরের ভোগ দর্শন করে মনে আক্ষেপ হয় যদি তিনি এই প্রসাদ একটু পেতেন। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে অনুতাপের আগুনে দগ্ধ করেন যে প্রভুর ভোগের উপর দৃষ্টি পড়ে। কিন্তু অন্তর্যামী ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করলেন এবং ভক্তকে খাওয়ালেন। সেই থেকেই এই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির নামে পরিচিত। এখানে যে পায়ের ছাপটা দেখছেন সেটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ। এই মন্দিরটি সকালে 5:30টায় খুলে যায়, 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার দুপুর 3:30টার পর থেকে খোলে। তো আপনারা যদি এই মন্দিরে দর্শন করতে আসেন তাহলে এই মাঝের সময়টুকু বাদ দিয়ে আসবেন, নাহলে মন্দির বন্ধ পাবেন।
এই যে জায়গাটা, এখানে যখন প্রচুর ভোগ হয়, এখানে ভোগ এই বেদিতে সাজিয়ে রাখা হয়। এখানে আপনারা ক্ষীর প্রসাদ পেয়ে যাবেন। সব থেকে বড়টা হচ্ছে 70 টাকা, মাঝারিটা 40, আর ছোটটা নিলে 25 টাকা। তো আমরা দুটো ছোটই নিয়েছিলাম 25-এর। ক্ষীর প্রসাদগুলো কিন্তু একদম অরিজিনাল ক্ষীর ছিল। এরপর আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ইমামি মন্দির ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে অনেকটা দূরে না, মোটামুটি সামনেই। তো আমরা এসে গেছি, মন্দিরের বাইরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে মন্দিরটির সামনে এসে গেছি। তবে এখানে একটা নিয়ম আছে, এখানে জুতো খুলে কলের মধ্যে হাত ধুয়ে সামনে একটা এরকম জলের মতো করা আছে, এই জলটার মধ্যে দিয়েই এরকম হেঁটে যেতে হবে, পা ধুয়ে যাবে, তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারা যাবে। তো আমরাও হেঁটে গেছি, আর আমার মাম্মাম তো জল ঘাঁটতে ভালোবাসে, আর ওকেও তাই জল থেকে হাঁটিয়ে নিয়ে এসেছি। এই যে এবারে মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। মন্দিরটা তো খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগছিল ভিতরটা, কি বলবো। মন্দিরের পুরো ভিতরে যে জগন্নাথ দেব আছে, সেই ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, তাই ভিতরে ঢুকে ক্যামেরা করতে পারিনি। ঠাকুর দর্শন করে আবার বাইরেটা বেরিয়ে ভিডিও করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরটা দেখতে কিছুটা ওই পুরী সূর্য মন্দিরের মতো, কিন্তু ওর থেকে আবার অনেকটাই আলাদা। তো আমরাও ঠাকুর দর্শন করে আবার নিচে নেমে যাচ্ছি, বাইরেটা ভালো করে ঘুরছি। মন্দিরের দু সাইডে 8টা করে চাকা লাগানো আছে, মানে পুরো মন্দিরটা দেখতে একটা পুরো রথের আকৃতির মতো। মন্দিরের চারপাশেই ছোট ছোট আরও অনেক মন্দির আছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, বিমলা মা, অনেক কিছুর আছে। তো এখানে টাইমও আপনাদের দেখিয়ে দিচ্ছি কখন আসার, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর আমরা বেরিয়ে গেছি নীল হ্রদ দেখতে, যেটাকে বলে ব্লু লেক। তার আগে আমাদের ইচ্ছা ছিল যে নীলগিরি পাহাড়ে ওঠার। কত সুন্দর এখানের প্রকৃতি। তো আমরা পাহাড়ে কিছুটা উঠছিলাম, এখানে দেখুন ভিউটা কত সুন্দর আসছে, আর ভীষণ রোদ ছিল। নীলগিরি পাহাড়ের পাশেই হচ্ছে নীল হ্রদ। কিছুটা ওঠার চেষ্টা করছিলাম যে কত দূর যেতে পারি, তো অনেকটাই উঠছিলাম। তারপরে এত রোদ এত রোদ, তারপরে নেমে গেছি। নেমে পাশেই নীল হ্রদে চলে এসেছি, ব্লু লেকে। এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগছিল, অসাধারণ। আর ব্লু জলটা ছিল পুরো, জলের মধ্যে তো একটু হাত দিতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের এই 5টা জায়গা ঘোরাতে অটো করে আমাদের থেকে 3000 টাকা নিয়েছিল। তৃতীয় দিনে কোথায় কোথায় গেলাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।